আমি পদ্মজা। পর্ব সংখ্যা ১০। লেখনীতে ইলমা বেহরোজ। গল্প পাঠে আমি আফসানা পারভিন। প্রান্ত কেন বিচার দিল তা নিয়ে পেমা বাকবিতণ্ডাটা লাগিয়ে দিল। সে কি কাণ্ড! দুজন তুমুল ঝগড়া লেগে গেল। এরপর দুজনই বিচার নিয়ে গেল হেমলতার কাছে। তখন পদ্মজা শুকনো কণ্ঠে পূর্ণাকে বলল, জানিস পূর্ণা, আম্মা আমার বিয়ে ঠিক করেছে। পূর্ণা ভীষণ চমকালো। চমকিত কণ্ঠে জিজ্ঞাসা করল, কবে, কার সাথে? যে বাড়িতে ছিলাম ওই বাড়ির ছেলের সাথে বিয়ে পড়ছে। আমার আইএ শেষ হলে বিয়ের তারিখ পড়বে। আপা, আমার বিশ্বাস হচ্ছে না। আমার না ইচ্ছে তোমাকে অনেক পড়াবে, তোমার চাকরি হবে। পদ্মজা চুপ থাকলো ক্ষণকাল। এরপর বলল, আম্মার কি যেন হয়েছে, পাল্টে গেছেন। কী রকম? আকাশের দিকে তাকিয়ে থাকেন, বেশিরভাগ কথা এড়িয়ে যান। আমার ভবিষ্যৎ নিয়ে আগের মতো আগ্রহ দেখান না। আমি কথা তুললে এড়িয়ে যান। গল্প করেন না, মানে আগের মতো নেই। কথাগুলো বলতে গিয়ে পদ্মজার গলা কিঞ্চিত কাঁপল। সে কি, সত্যি কিছু হয়েছে ওখানে? না, আমি যতটুকু জানি তেমন কিছুই হয়নি। পূর্ণা সীমাহীন আশ্চর্য হয়ে চিন্তায় ডুবল। পদ্মজা শূন্যে তাকিয়ে রইল। লিখন শাহ নামের মানুষটার কথা মনে পড়ছে। তিনি যখন শুনবেন এই খবর, সহ্য করতে পারবেন? সত্যি ভালোবেসে থাকলে সহ্য করতে কষ্ট হবে নিশ্চয়ই। পূর্ণা দ্বিধা ভরে প্রশ্ন করল, আপা, লিখন ভাইয়ের কী হবে? পদ্মজা ক্লান্ত ভঙ্গিতে তাকালো। বলল, আমি তাকে বলেই দিয়েছি, আম্মা যা বলবেন তাই হবে। পূর্ণার বড্ড মন খারাপ হয়ে গেল। তার আপার মতো সুন্দরীকে শুধুমাত্র লিখন শাহর পাশেই মানায়। কত স্বপ্ন দেখল সে লিখন শাহ এবং পদ্মজাকে নিয়ে। সব স্বপ্নে গুঁড়োবালি। সে কাতর কণ্ঠে বলল, লিখন ভাইয়ের সাথে তোর বিয়ে না হলে আমি কষ্ট পাবো খুব। আমি তো আম্মার কথার বাইরে যেতে পারবো না। পূর্ণা গলার স্বর খাদে এনে বলল, যদি লিখন ভাই রাজি করাতে পারে? পদ্মজা অবিশ্বাস্য দৃষ্টি নিয়ে তাকালো। সেই দৃষ্টি যেন ইঙ্গিত দিচ্ছে, এ হওয়ার নয়। পূর্ণা কপাল কুঁচকে ফেলল। বিরক্তিতে বলে উঠল, ধ্যাত, বাতাসটা গরম গরম ঠেকছে। ক্রমশ মাথা ব্যথা বেড়ে চলেছে। এত গাছগাছালি চারিদিকে, তবুও এতটুকু শীতলতা নেই পরিবেশে। হেমলতা আলমারির কাপড় গুছিয়ে বিছানার দিকে তাকালেন। মোর্শেদ এই রোদফাটা দুপুরে কখন থেকে ঝিম মেরে বিছানায় বসে আছে, মুখখানা বিমর্ষ, চিন্তিত। হেমলতা প্রশ্ন ছুড়লেন, কোনো সমস্যা? মোর্শেদ তাকিয়ে আবার চোখ সরিয়ে নিলেন। হেমলতা তাকিয়ে রইলেন জবাবের আশায়। ক্ষণকাল সময় নিয়ে মোর্শেদ বললেন, বাসন্তী এই বাড়িতেও আইতে চাই, থাকবার জন্যে। হেমলতার চোখ দুটি ক্রোধে জ্বলে ওঠে, আবার নিভে গেল। নির্বিকার কণ্ঠে বলেন, তোমার ইচ্ছা হলে নিয়ে আসো, বাড়ি তো তোমার। মোর্শেদ চকিত চোখে তাকান। তিনি ভেবেছিলেন হেমলতা রাগারাগি করবে। মোর্শেদের চোখ দুটির দৃষ্টির তীক্ষ্ণ রূপ নিল। কিরমির করে হেমলতাকে বললেন, আমি তারে চাই না। হেমলতা ঠাট্টা করে হাসলেন, বললেন, 20 বছর সংসার করে এখন তাকে চাও না? আমি হলে মামলা ঠুকতাম। মোর্শেদ আহত মন নিয়ে তাকিয়ে রইলেন অনেকক্ষণ। চোখ দুটিতে অসহায়ত্ব স্পষ্ট। হেমলতা নিজেকে নিয়ন্ত্রণে এনে সরে পড়েন। মোর্শেদ তখন কপট রাগ নিয়ে নিজে নিজে আওড়ান, আমারে ডর দেহায় মার্ডারে, খুন করতে পারলে জীবনে শান্তি পাইতাম। হেমলতা ঘাড় ঘুরিয়ে তাকান। মোর্শেদকে পরখ করে নেন। রাগে ছটপট করছে মোর্শেদ। বাসন্তীর প্রতি তার এত রাগ কেন? তিনি দুপা এগিয়ে আসেন, বললেন, ভালোবাসার মানুষকে এভাবে গালি দিয়ে ভালোবাসা শব্দটির সম্মান খুইয়ে দিও না। আমি তারে কোনো কালেও ভালোবাসি নাই, বাসলে তোমারে বাসছি। হেমলতা ভীষণ অবাক হয়ে চোখ তুলে তাকান। ভোঁতা অনুভূতিগুলো মুহূর্তে নাড়াচাড়া দিয়ে উঠল। মোর্শেদ অপ্রস্তুত হয়ে পড়েন, দৃষ্টি অস্থির। বিছানা থেকে নেমে গটগট পায়ে বেরিয়ে যান। হেমলতা মোর্শেদের যাওয়ার পানে তাকিয়ে থাকেন, ঝাপসা চোখ মেলে। এই মানুষটার থেকে এই একটি শব্দ শোনার জন্য একসময় কত পাগলামি করেছেন তিনি, কত কেঁদেছেন, আকুতি মিনতি করেছেন, সত্য হোক কিংবা মিথ্যে। হেমলতার ভীষণ আনন্দ হচ্ছে। বয়সটা কম হলে আজ তিনি অনেক পাগলামি করতেন, অনেক। পূর্ণার ভীষণ জ্বর, তাই পূর্ণাকে নানার বাড়ি রেখেই পদ্মজা বাড়ি ফিরল। সাথে এলো হিমেল, প্রান্ত, পেমা। বাড়ি জুড়ে ছোটোছুটি করে লাউ, শিম, লতা, পুঁইশাক বন্দোবস্ত করল। হিমেল বাজার থেকে মাছ এনে দিল। বাড়িতে শুকটি ছিল। আজ হেমলতা আর মোর্শেদ ফিরবে, তাই এত আয়োজন।
2 দিন আগে ঢাকা গেলেন তারা। হেমলতার বড় বোন হানির মেজো মেয়ের বিয়ের কথাবার্তা চলছে। হানি বলেছেন হেমলতা না গেলে তিনি বিয়ের তারিখ ফেলবেন না। তাই বাধ্য হয়ে হেমলতা গিয়েছেন। তবে পদ্মজার খটকা লাগছে শুরু থেকে। তার মা তাকে রেখে পাশের এলাকায় যেতেও আপত্তি করেন। আর আজ 2 দিন ধরে তিনি মাইলের পর মাইল দূরে পদ্মজাকে ছাড়া রয়েছেন। এসব এখন ভাবার সময় নয়। পদ্মজা যত্ন করে কয়েক পদের রান্না প্রস্তুতি নিল। সকাল থেকে সূর্যের দেখা নেই। পরিবেশ ঠান্ডা, স্তব্ধ। এ যেন ঝড়ের পূর্বাভাস। প্রান্ত পেমা উঠান জুড়ে মার্বেল খেলছে। হিমেল শুধু দেখছে, মাঝে মাঝে প্রবল কণ্ঠে হাসছে, হাততালি দিচ্ছে। রান্না শেষ হলো বিকেলে। পেমা, প্রান্ত, হিমেলকে খাবার বেড়ে দিল পদ্মজা। খাবার শেষ হলে বলল, হিমেল মামা, প্রান্ত আর তুমি পূর্ণারে নিয়ে আসো। সন্ধ্যা হয়ে যাবে একটু পর। আম্মা আব্বাও চলে আসবে। হিমেল প্রান্ত বের হতেই পিছন পিছন ছুটে গেল পেমা। পদ্মজা একা হয়ে গেল। রান্নাঘর গুছিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। বাতাস বইছে প্রবল বেগে। বাতাসের দাপটে চুল, ওড়না উড়ছে। আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। পরিবেশ অন্ধকার হয়ে আসছে ধীরে ধীরে। মনটা কুগাইতে লাগলো। পদ্মজা এক হাত দিয়ে অন্য হাতের তালু চুলকাতে চুলকাতে গেটের দিকে বারংবার তাকাচ্ছে। যতক্ষণ কেউ না আসবে শান্তি মিলবে না। বিকট শব্দ তুলে কাছে কোথাও বজ্রপাত পড়ল। ভয়ে পদ্মজার আত্মা শুকিয়ে গেল। চারিদিক কেমন অন্ধকার হয়ে এসেছে। ঘোমটা টেনে বাড়ি থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিতেই আকাশ ভেঙে বৃষ্টি নামল। বিকট বজ্রপাত, দমকা হাওয়া, বড় বড় ফোঁটার বৃষ্টি, সব মিলিয়ে প্রলয়কাঙ্ক্ষী ঝড় বইছে যেন। লাহারি ঘরের মাথার ওপরে থাকা তালগাছ অবাধ্য বাতাসের তেজে একবার ডানে আরেকবার বামে ঝুঁকে পড়ছে। পদ্মজার গায়ে পশম দাঁড়িয়ে গেল ভয়ে। ছুটে গেল নিজের রুমে। বিছানার ওপর কাচুমাচু হয়ে বসল। টিনের চালে ধুমধাম শব্দ হচ্ছে। বৃষ্টির বেগ বেড়ে চলেছে। এত সব শব্দ ভেদ করে আরেকটি শব্দ কানে এলো। সদরঘরে কিছু একটা পড়েছে। পদ্মজা ভয় পেয়ে গেল। পরপরই খুশিতে আওড়ালো, আম্মা আসছে। বিছানা থেকে নেমে হন্তদন্ত হয়ে সদরঘরে আসলো। সদরঘর অন্ধকারে তলিয়ে আছে। জানালা দিয়ে আসা ঈষৎ আলোয় পদ্মজা টের পেল একজন পুরুষের অবয়ব। সাথে সাথে সর্বাঙ্গ অসাড় হয়ে পড়ল। পা দুটি স্তব্ধ হয়ে গেল। পদ্মজা কাঁপা কণ্ঠে বলল, কে আপনি? খালি বাড়িতে কেন ঢুকেছেন? কোনো জবাব আসলো না। পদ্মজা অনুরোধ করে ভেজা কণ্ঠে বলল, বলুন না, কে আপনি? একটি ম্যাচের কাঠি জ্বলে উঠল। সেই আলোয় দুটি গভীর কালো চোখ বিভর্ম নিয়ে তাকিয়ে রইল পদ্মজার দিকে। শীতল স্পষ্ট কণ্ঠে চোখের মালিক বলল, আমির হাওলাদার। পদ্মজা পুরুষালী কণ্ঠটি শুনে আরও ভড়কে গেল। রগে রগে বরফের ন্যায় ঠান্ডা সূক্ষ্ম কিছু একটা দৌড়ে গেল। এক হাত দরজায় রেখে পদ্মজা আকুতি করে বলল, আপনিই চলে যান। কেন এসেছেন? উত্তরের আশায় না থেকে পদ্মজা দৌড়ে নিজের রুমে চলে গেল। রুমে ঢুকেই দরজা লাগিয়ে দিল। মস্তিষ্ক শূন্য হয়ে পড়েছে, কাজ করছে না। লোকটি যদি সম্মানে আঘাত করে বা গ্রামের মানুষ যদি দেখে ফেলে, খালি বাড়িতে অচেনা পুরুষের সাথে কেলেঙ্কারি হয়ে যাবে। সে আর ভাবতে পারছে না। দরজায় কড়াঘাত শুনে পদ্মজা রুমের সব আসবাবপত্র ঠেলে ঠুলে দরজার কাছে নিয়ে আসলো। এরপর মাটিতে বসে হাউমাউ করে কাঁদতে লাগলো। দুহাত মাথায় রেখে আর্তনাদ করে ডাকলো, আম্মা, কই তুমি? আমি খুব একা। আম্মা, আম্মা। টিনের চালে ঝুমঝুম শব্দ। বৃষ্টির এই ছন্দ অনবেলা বেশ লাগলেও এই মুহূর্তে ভয়ঙ্কর লাগছে পদ্মজার। এক একটা বজ্রপাত আরও বেশি ভয়ানক করে তুলছে পরিবেশ। সে কাচুমাচু হয়ে ফোঁপাচ্ছে। বৃষ্টির শব্দ একটু কমলেই কিছু কথা ভেসে আসে বাতাসে। আপনি ভয় পাচ্ছেন কেন? আমাকে ভয় পাবেন না। বিপদে পড়ে এই বাড়িতে উঠেছি। বিশ্বাস করুন। পদ্মজা কান্না থামালো। কান খাড়া করে শোনার চেষ্টা করল। দরজার ওপাশ থেকে আমির নামের মানুষটা বলছে, দরজা খুলুন। বিশ্বাস করুন আমাকে। আমি আপনার সাথে কোনো সুযোগ নিতে আসিনি। ভয় পাবেন না। পদ্মজা একটু নড়চড়ে বসল। আমির আবার বলল, শুনছেন? পদ্মজা ঢোক গিলে কথা বলার চেষ্টা করল। কথা আসছে না। এরপর খ্যাঁক করে গলা পরিষ্কার করল। বলল, আমি দরজা খুলব না। ক্ষণকাল উত্তর আসলো না। এরপর আমির বলল, আচ্ছা, খুলতে হবে না।
আপনি ভয় পাবেন না, প্লিজ। আপনি চলে যান, বৃষ্টি থামতে দিন। হঠাৎ বৃষ্টির জন্যই তো আপনার বাড়িতে ওঠা। আমার বৃষ্টিতে সমস্যা হয়। আমিরের মুখে স্পষ্ট শুদ্ধ ভাষা শুনে পদ্মজা বুঝল লোকটা শিক্ষিত। কথাবার্তা শুনে ভালো মানুষ মনে হচ্ছে, তবুও সাবধানের মান নেই। সে দরজা খুলল না, বিছানায় গিয়ে বসল। ভয়টা কমেছে। শুনছেন? পদ্মজা জবাব দিল। বলুন। আপনার নাম কি? ডাকনাম বলুন। পদ্মজা। সুন্দর নাম। আমার নাম জিজ্ঞাসা করবেন না? জানি। আমির অবাক হওয়ার ভান ধরে প্রশ্ন করল, কিভাবে? আমাকে চেনেন? না, কিছুক্ষণ আগেই নাম বললেন। তখন তো ভয়ে কাঁপছিলে। নাম শুনেছেন? বাহ বাহ। আমিরের কণ্ঠে রসিকতা। পদ্মজা মৃদু হাসল। কেন হাসলো জানে না। আমির বলল, শুনছেন? শুনছি। আপনি কি এরকমই ভীতু? আমার সাহসিকতা প্রমাণ করানোর জন্য এখন বের হতে বলবেন, তাই তো? ওপাশ থেকে গগন কাঁপানো হাসির শব্দ আসলো। আমির হাসতে হাসতে বলল, বেশ কথা জানেন তো। এই বিষয়ে কথাবার্তা এড়িয়ে গেল পদ্মজা। বলল, বৃষ্টি কমলেই চলে যাবেন কিন্তু। এত তাড়াতে হবে না। বৃষ্টি কমলেই চলে যাব। কষ্ট নেবেন না। খালি বাড়ি তো? বাকিরা কোথায়? এটা মোর্শেদ কাকার বাড়ি না? জি। ওনার ধানের মিল তো এখন আমার আব্বার দখলে। ছুটিয়ে নেবেন কবে? পদ্মজা অবাক হয়ে দরজার দিকে তাকালো। বিস্ময় নিয়ে বলল, আপনি মাতব্বর কাকার ছেলে? অবাক হলেন মনে হচ্ছে। মাতব্বর কাকার ছেলের নাম তো বাবু। আমির হেসে বলল, আমার ডাকনাম বাবু। আম্মা আর আব্বা ডাকে। ভালো নাম আমির। পদ্মজা আর কথা বাড়ালো না। বজ্রপাত থেমেছে, বৃষ্টি রয়েছে। আমির জিজ্ঞাসা করল, বাকিরা কোথায় বললেন না? আম্মা আব্বা ঢাকা, আজ ফেরার কথা ছিল। আর আমার 2 বোন আর ভাই নানার বাড়ি। বোধহয় বৃষ্টির জন্য আসতে পারছে না। এখনও আমাকে ভয় পাচ্ছেন? একটু। এটা ভালো। অচেনা মানুষকে একবারে বিশ্বাস করতে নেই। বাসন্তী ভ্যান থেকে নেমে সামনে এগোলেন। মোর্শেদের বাড়িটা তিনি চেনেন না, তাই কোন দিকে যাবেন বুঝে উঠতে পারছেন না। এদিকে আকাশের অবস্থা ভালো না, রাস্তাঘাটেও মানুষ নেই। ঝড়ো হাওয়া বইছে। আরও কিছুটা পথ হাঁটার পর আচমকা ঝড় শুরু হলো। তিনি দৌড়ে একটা বাড়িতে উঠলেন। রমিজ আলী বারান্দায় বসে হুঁকা টানছিল। সিল্কের শাড়ি পরে পেট উন্মুক্ত, লম্বা চুলের বিনুনিতে ধবধবে সাদা বাসন্তীকে দেখে তিনি অবাক হয়ে এগিয়ে আসেন। বিস্ময়ে প্রশ্ন করেন, কেডা আপনে? কারে চান? বাসন্তী কেঁপে উঠলেন। ঘাড় ঘুরিয়ে রমিজকে দেখে লম্বা করে হাসেন। বলেন, হুট কইরা মেঘখান আইয়া পড়ল তো। তে আপনি কার বাড়ি তো যাইতেন? মোর্শেদের বাড়ি। রমিজ আলী বিরক্তিকর ভাব নিয়ে সরে যান। ঘরের ভেতর থেকে চেয়ার এনে দেন। বললেন, মোর্শেদদার কি লাগেন আপনি? বাসন্তী চিন্তায় পড়েন। গ্রামের মানুষ তো জানে না তার আর মোর্শেদের সম্পর্ক। এখন জানানোটা কতটা যুক্তিসঙ্গত। সেকেন্ড কয়েক ভাবার পর যুক্তি মিলে গেল। গ্রামবাসীকে বলা উচিত, নয়তো সে তার অধিকার কখনো পাবে না। একমাত্র গ্রামবাসী পারে তার জায়গাটা শক্ত করে দিতে। বাসন্তী রমিজ আলীর চোখের দিকে তাকিয়ে বললেন, আমি তার বউ লাগি, প্রথম বউ। তার লগে আমার 20 বছরের সম্পর্ক। রমিজ আলী চক্ষুদ্বয় যেন কোঠর থেকে বেরিয়ে আসতে চাইল। মেঘনা চাইতে বৃষ্টি পাওয়ার মতো আনন্দ অনুভব করেন। তিনি প্রবল উৎসাহ নিয়ে বললেন, এর পরের বই জানে? না। থাহেন কই আপনি? রাধাপুর। লুকাইয়া রাখছিল বিয়া কইরা? হ। এখন মোর্শেদ আমাকে তালাক দিতে চায়, আমার সাথে সংসার করতে চায় না। তাই আমি আমার অধিকার নেওয়ার জন্যে আইছি। আমি তার বাড়িতে থাকবার চাই। আপনারা আমারে সাহায্য কইরেন। গ্রামবাসী ছাড়া মোর্শেদ আমারে জায়গা দিব না। রমিজ আলী প্রবল বৃষ্টি আর বজ্রপাতকে হটিয়ে উঁচু স্বরে বললেন, আপনের জায়গা করে দেওয়ান আমরার কাম। আপনি চিন্তা কইরেন না। মেঘটা কমতে দেন, এরপর খালি দেহেন কি হয়। বাসন্তী চোখ মুখ জলজল করে উঠল। ভরসা পাওয়া গেল। রমিজ আলী প্রতিশোধের নেশা পেয়েছে। মোর্শেদ তাকে কত কটু কথা বলেছে, অবজ্ঞা করেছে, অপমান করেছে। এইবার তার পালা। প্রতিটি অপমান ফিরিয়ে দেবেন বলে শপথ করেন।
তিনি বাসন্তীকে ভরসা দিয়ে বলেন, আপনি বইয়া থায়েন, আমি আরও কয়জনেরে লইয়া আইতাছি। রমিজ আলী খুশিতে গদগদ হয়ে বেরিয়ে যান। শহীদ, রজব, মালেক, কামরুলকে নিয়ে ফিরেন। সবার হাতে হাতে ছাতা। কামরুল আটপাড়া এলাকার মেম্বার। গ্রামের কোনো অনাচার হলে তা দেখার দায়িত্ব তার। তাই তিনি মাথার ওপর বজ্রপাত ঝড় নিয়ে ছুটে আসেন। পদ্মজা উসখুস করছে। টয়লেটে যাওয়া প্রয়োজন। প্রস্রাবের বেগ বাড়ছে। এভাবে আর কতক্ষণ থাকা যায়? সাহসও পাচ্ছে না বের হবার। রুমে পায়চারি করল কিছুক্ষণ। চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিল। এরপর কাঁচি কোমরে গুজে নিল। আতুল কুরসি পড়ে বুকে ফুঁ দিল। তারপর দরজা খুলল। আচমকা দরজা খোলার আওয়াজ শুনে আমির চমকে তাকালো। আকাশ থেকে কালো মেঘের ভাব কেটে গেছে অনেকটা। সন্ধ্যার আজান পড়ছে। সালোয়ার কামিজ পরা পদ্মজাকে দেখে মুহূর্তে স্পন্দন থমকে গেল তার। পদ্মজা ওড়না টেনে নিল নাক অবধি। এরপর কাপা পায়ে আমিরের পাশ কাটালো। আমিরের চোখ স্থির, নিঃশ্বাস এলোমেলো, ঠোঁট শুকিয়ে কাঠ। পদ্মজা যখন ফিরছিল রুমে, তখন আমির ডাকল, পদ্মজা। পদ্মজা দাঁড়ালো। মানুষটা খারাপ হলে এতক্ষণে আক্রমণ করত। যেহেতু করেননি, মানুষটার উদ্দেশ্য খারাপ না, তাই দাঁড়ালো। তবে ঘাড় ঘুরিয়ে তাকালো না। আমিরের গায়ে স্যান্ডো গেঞ্জি পরা, শার্ট ভিজে গেছে, তাই বারান্দায় দড়িতে রেখেছে বাতাসে শুকাতে। আমির বলল, অলন্দপুরে এমন রূপবতী আছে জানতাম না। পদ্মজা লজ্জা পেল, বিব্রত বোধও করল। বৃষ্টি প্রায় কমে এসেছে। পদ্মজা বলল, আপনি এবার আসুন, কেউ দেখলে খারাপ ভাববে। যেতে তো ইচ্ছা করছে না। লোকটা বলে কি? এতক্ষণ বলল বৃষ্টি কমলেই চলে যাবে, এখন বলছে যাবে না। পদ্মজা ঘুরে তাকালো। চোখের দৃষ্টিতে আকুতি নিয়ে বলল, চলে যান। আমির কিঞ্চিত হাঁ হয়ে তাকিয়ে রইল। না চাইতেও পদ্মজার আমিরকে খেয়াল করল। শ্যামবর্ণের একজন পুরুষ, থুতনির মাঝে কাটা দাগ। সাথে সাথে চোখ সরিয়ে নিল পদ্মজা। কাঁদো কাঁদো স্বরে বলল, বৃষ্টি কমে গেছে, আম্মা আব্বা চলে আসবে, চলে যান। আমিরের নিস্তব্ধতা পদ্মজাকে বিরক্ত করে তুলল। এত ঘাড়তেরা দুই কথার মানুষ কিভাবে হয়? উঠানে পায়ের শব্দ, কয়েকজোড়া পায়ের শব্দ। বারান্দা থেকে তাকালো আমির এবং পদ্মজা। গ্রামের এতজনকে দেখে পদ্মজার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। দৌড়ে রুমে ঢুকে পড়ল। রমিজ আলী চেঁচিয়ে ডাকেন, কই রে মোর্শেদদা, আকাম কইরা এখন লুকাইয়া আসোস কেন? বাইর হ, তোর আকাম ধইরা লইয়া আইসি। আমির বারান্দা পেরিয়ে বেরিয়ে আসে। গম্ভীর মুখে বলল, ওনারা বাড়িতে নেই। উৎসুক জনতা আমিরকে দেখে অবাক হলো। কামরুল বললেন, আরে আমির, শহর থেকে আইলা কবে? এই তো 4 দিন হলো। আছেন কেমন? এই তো আছি। তা এখানে কি করো? আমির উত্তর দেওয়ার আগে রমিজ আলী প্রশ্ন করেন, বাড়িতে কি কেউ নাই? আমির বেশ সহজ সরল গলায় বলল, আছে, পদ্মজা আছে। উপস্থিতি 5-6 জন তীক্ষ্ণ চোখে তাকালো। সবার দৃষ্টি দেখে আমির বুঝল সে কত বড় ভুল করে ফেলল। তাহলে পদ্মজা এটারই ভয় পাচ্ছিল। আমির দড়ি থেকে শার্ট নিয়ে দ্রুত পড়ল। এরপর কৈফিয়ত স্বরে বলল, আপনারা যা ভাবছেন তা নয়। বাড়ি ফিরছিলাম, বৃষ্টি নামে, তাই এই বাড়িতে উঠে পড়ি। বাড়িতে কেউ নাই জানলে। আমির কথা শেষ করতে পারল না। রমিজ আলী চেঁচিয়ে আশেপাশে বাড়ির সব মানুষদের ডাকা শুরু করলো। মাতব্বর তাকে কম অপদস্থ করেনি, কোণঠাসা করেছে। মোর্শেদ পথে ঘাটে কটু কথা শুনিয়েছে। আজ সেই যন্ত্রণা কমানোর দিন। আমির ভড়কে গেল। কামরুল আঙুল শাঁসিয়ে কঠিন স্বরে বললেন, তোমার কাছে এইটা আশা করি নাই। তোমার আব্বারে ডাকাইতাছি। আমির বিরক্তি নিয়ে বলল, আরে আজব, কি শুরু করছেন আপনারা?